মেয়েরা এখন আগের থেকে আরো অনেক বেশি ম্যাচিউর, সবাই রেডি হয়ে আসছে। সুশ্রী হয় তারা কি একটু অ্যাডভান্স বেশি পায়? পোশাক মানুষের জীবনে আসলে শুধুমাত্র ক্যারিয়ার না, সব ক্ষেত্রেই অনেক বড় একটা ভূমিকা রাখে। হ্যারাসমেন্ট যদি কারো করার মোটিভ থাকে সে করবেই। যদি হিজাব পরি তাহলেও সে আমাকে হ্যারাস করবে। যে নিজেকে সংযত করতে পারে, নারী পুরুষের যে বৈষম্য, এটা ধ্রুব সত্য। পিপল প্রিফার টু হ্যাভ মেল বসেস। আপু কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সব মিলাই আপু আপনি আমাকে সময় দিতে আসছেন এবং আপনি খুব উৎসুক। এটা দেখার পর আমার মনটা আরো বেশি উৎসাহিত হয়েছে যে আপনার সাথে কথা বললে আরো বেশি ভালো লাগবে। আপনার প্রফেশন সম্পর্কে জানবো, এছাড়াও আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন সেগুলো তো বলবোই। প্রথম থেকে যদি শুরু করি, আপনার শিক্ষা জীবন ছোটবেলা থেকে একটু শুনে আসি। এক্সাইটেড টু জয়েন ইউ এরকম একটা প্রোগ্রামে এসে, কারণ আমার একটা ফোকাস এরিয়া সেটা হচ্ছে যে আমরা মেয়েরা কতটা ওয়ার্ক প্লেসে আছি এবং মেয়েদের জন্য ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন, হ্যাঁ, মেয়েরা কতটুকু প্রোগ্রেস করছে, এই বিষয়টাতে আমি খুবই উৎসাহী। আসলে আমি মেয়েদের এনকারেজ করতে চাই এবং আমি অন্তত আমার ক্যারিয়ারে আমার যতটুকু লার্নিং, যতটুকু আমি শিখেছি, আমি চাই যে সেটুকু আমি যদি জানাই বা মেয়েরা যদি আগে থেকে জানতে পারে, ওদের ক্যারিয়ারে কিছুটা হলেও যেন বেনিফিট হয়। ওরা যেন আগে থেকে প্রিপারেশন নিতে পারে, যে প্রিপারেশনটা হয়তো আমরা অ্যাট দ্যাট টাইম, মানে যখন আমরা ক্যারিয়ার শুরু করেছি তখন হয়তো এই স্টোরিজ কী হচ্ছে, একটা মেয়েকে কী ফেজ দিয়ে যেতে হয়, সব কিছু হয়তো আমরা ইনস্ট্যান্ট রেডিলি অ্যাভেলেবল তখন পাইনি। বাট আই হোপ যে এখন আমরা অনেক বেশি কমিউনিকেটিভ এবং আই বিলিভ যে মেয়েরা এখন আগের থেকে অনেক বেশি উৎসাহী কাজের ব্যাপারে, এবং আই হোপ যে আমার লার্নিংটা যেন মেয়েদের কাজে লাগে। অবশ্যই, ঠিক আছে আপু, আমরা এই প্রসঙ্গে অনেক কথা বলবো। তার আগে ওই যে আমি প্রশ্ন করছিলাম, যদি আপনার শিক্ষা জীবন সম্পর্কে যদি একটু জানাতে চান। আর অবশ্যই ভাইয়া, আমি ছিলাম সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলে। এটা একটা মিশনারি স্কুল অ্যান্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্কুল ইন ঢাকা সিটি। তো আসলে খুবই ঐতিহ্যবাহী স্কুলে যেহেতু পড়েছি এবং খুবই ডিসিপ্লিন স্কুলে পড়েছি, মিশনারি লাইফস্টাইলে বড় হয়েছি, সেখানে আমার লার্নিংটা অনেক প্রপার ছিল। স্কুলে যেমন আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি করতাম, আমাদের স্কুল থেকেই করানো হতো। আমরা ডিবেট করতাম, কুইজ ক্লাব ছিল, বিভিন্ন ধরনের লার্নিং অপরচুনিটি অলওয়েজ অ্যাভেলেবল ছিল আমাদের জন্য। তারপর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হতো স্কুলে, সেগুলোতে পার্টিসিপেট করতাম। তো আমি আমার স্কুল লাইফ থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা মানুষের ফিউচার লাইফে কতটুকু হেল্প করে। তো আমি এখন যেরকম এই যে ক্যারিয়ারে আছি, আমি কাজ করছি, আউটস্পোকেন, আমি হয়তো প্রেজেন্ট করছি, আমাকে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে। তো এই শিক্ষাগুলো আমি মনে করি যে অনেকটাই আমার স্কুল থেকে আমি পেয়েছি, কারণ যেহেতু ওখানে একটা পার্টিসিপেটিভ এনভায়রনমেন্ট ছিল, আমাকে পার্টিসিপেট করতে হতো, বিভিন্ন অ্যাক্টিভিটিসে এনগেজ হতে হতো, পারফর্ম করতে হতো। তো তখনই আসলে এই যে কনফিডেন্সটা গ্রো করা, শিখে যাওয়া যে পাবলিক স্পিকিং কীভাবে করতে হয়, কিভাবে কনফিডেন্স মানে গেইন করতে হয় নিজের মধ্যে। তো এই শিক্ষাগুলো আমি বলবো আমার স্কুল থেকে আমি পেয়েছি। বর্তমান নারীদের কাজের পরিবেশ কেমন? এটা খুবই রেলিভেন্ট একটা প্রশ্ন। আমি আসলে ক্যারিয়ার শুরু করেছি এখন থেকে 12 বছর আগে। তো যখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম, গ্র্যাজুয়েশনের সময়েই আমি কিন্তু অলরেডি পার্ট টাইম জব শুরু করি গ্রামীণ ফোনে। তখন পার্ট টাইম অপরচুনিটি ছিল। তো তখন থেকে আমি বলবো যে আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে আই উড সে যে আমি কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট দেখতে পেয়েছি। কারণ আমি যে অর্গানাইজেশনগুলোতে ছিলাম, আই উড সে যে ইট ওয়াজ ভেরি ওমেন ফ্রেন্ডলি অর্গানাইজেশন, এবং অবশ্যই কোম্পানি পলিসি ওয়াজ দেয়ার। এবং আমি যদি বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো বলি, ইভেন নাওয়াডেজ বিভিন্ন লোকাল অর্গানাইজেশনগুলো ফলো করে যে এইচআর পলিসিস এবং কোম্পানি পলিসিস। সো এই যে এইচআর পলিসিস এবং কোম্পানি পলিসিস, এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আমি বলবো যে আমি বলবো যে যখন থেকে আমি ক্যারিয়ার শুরু করেছি তখন থেকে আমি পেয়েছি। যেমন যখন গ্রামীণ ফোনে ছিলাম ওখানে জেন্ডার ইকুয়ালিটি, সো আমি যখন গ্রামীণ ফোনে কাজ করতে শুরু করেছি তখন থেকেই কিন্তু আমি এই জেন্ডার ইকুয়ালিটিটা নিয়ে আমি শুনতে পাচ্ছি, আমি ওখানে শিখেছি। আমরা ছেলে মেয়েরা সমানভাবে কাজ করতাম, একই ধরনের ট্রেনিং অংশগ্রহণ করতাম। এবং আই উড সে যে আমি আমার টোটাল ক্যারিয়ারে মানে মেয়ে হওয়ার কারণে ওরকম কোনো নেগেটিভ সিচুয়েশনের সম্মুখীন হইনি, ফরচুনেটলি। আমি বিলিভ করি যে বিভিন্ন কোম্পানিগুলো এখন যে অ্যাডাপ্টেশনের মধ্যে আছে, তারা কিন্তু চেষ্টা করছে তাদের কোম্পানিটাকে ওমেন ফ্রেন্ডলি করার জন্য। বিভিন্ন এমএনসিতে এবং বড় বড় কোম্পানিগুলোতে এবং ইভেন লোকাল কংগ্লোমারেটসগুলোতেও দেখা যাচ্ছে যে
একটা এমপ্লয়মেন্টেরও একটা রেশিও আছে, ধরেন 50-50 অথবা ইভেন 50-60, হ্যাঁ, যে 60% ফিমেলটাও কিন্তু প্রেফার করছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিগুলো, রাইট। তো সেখানে আই উড সে যে হ্যাঁ, প্লেসমেন্টের সুযোগ আছে এবং মেয়েরা এখন আগের থেকে আরও অনেক বেশি ম্যাচিওর, আরও অনেক বেশি শিখতে পারছে, জানতে পারছে, সবাই রেডি হয়ে আসছে, কি বলবো যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ওভাবেই রেডি করে আসছে, সো দ্যাট নিজেকে প্রিপেয়ার করে আসছে, রাইট, এক্স্যাক্ট, যে কারণে এই জব প্লেসমেন্টটা সুযোগটা আছে বর্তমান সময়ে ভালো। প্রাসঙ্গিক দুইটা প্রশ্ন আমি করব। কর্পোরেট লেভেলে যারা জব করে নারীরা, যারা সুন্দরী হয় আর কি, সুশ্রী হয়, তারা কি একটু অ্যাডভান্স বেশি পায় কাজের ক্ষেত্রে? আপনার কি মনে হয়? দেখেন, আমরা সবাই মানুষ, এন্ড অফ দি ডে মানুষের কিছু বেসিক ট্রেটস থাকবে যেটা আসলে আমরা কেউ চেঞ্জ করতে পারি না। যেমন ধরেন, আমাদের একেবারে খাঁটি বাংলায় একটা কথাই আছে, প্রবাদই আছে, প্রথমে দর্শনদারি পরে গুণবিচারী। হ্যাঁ, তো এইটা যেমন আপনি আপনার ডেইলি লাইফে কখনো চেঞ্জ করতে পারবেন না, একইভাবে আপনি যদি আসলে ইটস নট অ্যাবাউট গুড লুক, আমি বলবো না যে কাউকে সুন্দরী হতে হবে বা সুন্দরী দেখে সে প্রোগ্রেস করেছে, এরকম না ব্যাপারটা। আপনি যেমনই হন না কেন, ইফ ইউ আর প্রেজেন্টেবল, ইফ ইউ আর কনফিডেন্ট at your work, at how you present yourself, হ্যাঁ, আপনি কিভাবে অ্যাটায়ার চুজ করছেন, কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন, কিভাবে কথা বলছেন, অ্যাপিয়ারেন্স। সো ইট ইজ অ্যাবাউট ওভারঅল অ্যাপিয়ারেন্স, ইটস নট অ্যাবাউট যে সুন্দরী বা সুন্দরী না। সৌন্দর্যের মূল্য আসলে ক্যারিয়ারে ওভাবে করে থাকার কথা না, ইফ দে আর নট ইন গ্ল্যামারাস ওয়ার্ল্ড। কেউ যদি মডেল হয়, কেউ যদি অভিনয় করে, অভিনয় শিল্পী, তাদের জন্য ইট ইজ ডিফারেন্ট। কিন্তু কর্পোরেট সেক্টরে আই বিলিভ যে প্রথমে হচ্ছে কর্মদক্ষতা, সে কতটুকু প্রিপেয়ার্ড কাজটার জন্য, সে কাজটা কতটুকু শিখতে পারছে, সে এই কোম্পানির যে এনভায়রনমেন্ট সেটাতে কত সুন্দরভাবে নিজেকে কোপ আপ করতে পারছে, পিয়ার গ্রুপস বা কলিগসদের সাথে কিভাবে সে কমিউনিকেট করতে পারছে, কোলাবোরেট করতে পারছে। দিস ইজ হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, এবং এটাই হচ্ছে তার ক্যারিয়ারে তাকে প্রোগ্রেস করবে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। ওকে, গ্রেট অ্যান্সার। কাজের ক্ষেত্রে নারীদের পোশাক কতটা ভূমিকা রাখে? সেখানে অনেকে হিজাব পরে। ভাইয়া, পোশাক মানুষের জীবনে আসলে শুধুমাত্র ক্যারিয়ার না, সব ক্ষেত্রেই অনেক বড় একটা ভূমিকা রাখে। আমরা যে দেশে বাস করি, যে কালচারে বাস করি, বিলং করি, ধর্মীয় অনুভূতি, পাবলিক সেন্টিমেন্ট সবকিছু মাথায় রেখে একজন মানুষকে চলতে হয়। ক্যারিয়ারেও এর ব্যতিক্রম কিছু না। সেক্ষেত্রে আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। ধরেন, আমি তো সেলসে কাজ করি অনেক বছর ধরেই। তো সেলসে আমরা যখন সেলসে হান্ট করি, আমরা যখন একটা আমাদের টার্গেট গ্রুপ আমরা সিলেক্ট করি, তারপর একটা টার্গেট কোম্পানি সিলেক্ট করি, তারপর ওই কোম্পানিতে রেলিভেন্ট যে স্টেক হোল্ডার তার কাছে আমরা অ্যাপ্রোচ করি যে স্যার, আপনার সাথে আমরা একটা মিটিং সেট করতে চাচ্ছি, আমরা এই বিষয় নিয়ে বা এই এজেন্ডা নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে কিন্তু আমাদের অনেক ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়। উই হ্যাভ টু স্টাডি আওয়ার ক্লায়েন্ট ভেরি ইফেক্টিভলি, ভেরি সেন্সিটিভ। যে আমি যখন একবার ইসলামী ব্যাংকে একদম নামই বলছি, হ্যাঁ, ইসলামী ব্যাংকে একটা টেন্ডারে কাজ করছিলাম, তখন কিন্তু আমাকে খুব কেয়ারফুল থাকতে হচ্ছে আমার ড্রেস সিলেকশনে, যখনই আমি ওদের সাথে কোনো মিটিং অ্যাটেন্ড করব। তো দেখা যেত যে তখন আমি অন্যান্য ডেইজে হয়তো আমাদের অফিসে হয়তো থার্সডেতে ক্যাজুয়াল পরা যেত, সেদিন হয়তো বা আমি এত ফর্মাল সালোয়ার কামিজ নাও পরতাম অনেক দিন। কিন্তু যখন আমার ইসলামী ব্যাংকে বা এই ধরনের কোনো অর্গানাইজেশনের কোনো মিটিং থাকবে, অবশ্যই আই উড চুজ মাই অ্যাটায়ার অ্যাকর্ডিংলি। আমি কিন্তু ওই দিন অবশ্যই হচ্ছে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস, হ্যাঁ, সেটাই আমি সিলেক্ট করবো এবং ওই দিন পরবো। যদি আমি না পরে থাকি, আই উড ইভেন চেঞ্জ, দরকার হলে আমি মিটিংটা স্কিপ করবো, দরকার হলে আমি রিস্কেডিউল করবো। তারপরে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা বুঝতেছি যেখানে যে ড্রেসটা আসলে প্রিফারেবল সেই ড্রেসটা, রাইট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজের অ্যাকসেপ্টেন্স তৈরি করা এবং আপনি যার সাথে ইন্টারাক্ট করছেন তাকে একটা কমফোর্ট দেওয়া। কমফোর্ট জোন যদি না থাকে, উনি যদি আপনার সাথে কথা বলতে ইতস্তত বোধ করে, উনি যদি মনে করে যে আল্লাহ উনি কি পরে আসছে এটা, তখন অবশ্যই আমার ডিসকাশনটা তার সাথে ফ্রুটফুল হবে না। তো আমরা সেলসেও এটা যেরকম ফলো করি, একইভাবে কর্পোরেটেও সেম, আমার ওয়ার্ক এনভায়রনমেন্টেও সেম। আমি কি ধরনের অর্গানাইজেশনে কাজ করছি, মাল্টিন্যাশনাল হলে তারা এক ধরনের ড্রেস কোড ফলো করে, ইভেন বিভিন্ন কোম্পানিতে একটা ড্রেস কোড পলিসিও থাকে। যেমন ধরেন, আমি যদি ব্যাংকে কাজ করি, যদি আমি ছেলে হই, আমি যদি ফ্রন্ট লাইনার হই, কাস্টমার যদি আমাকে ডিল করতে হয় ডিরেক্টলি, আমাকে টাই পরতে হবে, আমাকে স্যুট পরতে হবে, রাইট? তো এগুলো খুবই বেসিক, কাজের ক্ষেত্রেও সেম। সো আমাদেরকেও আসলে আমাদের পোশাক আশাকের ব্যাপারে ঠিক এতটাই কেয়ারফুল থাকতে হয়, বিকজ দিস ইজ হোয়াট রিপ্রেজেন্টস আস।
ওকে, সো আমার পার্সোনালিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করছে ওটার ব্যাপারে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে। অনুভূতি থেকে বিলং করে এখানে নারীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়, যৌন হয়রানি করা হয় তার পোশাকের জন্য, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? ভাইয়া আসলে পোশাকের জন্য যৌন হয়রানি ব্যাপারটা আমি হ্যারাসমেন্ট শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেক্ষেত্রে হ্যারাসমেন্ট যদি কারো করার মোটিভ থাকে সে করবেই। আমি যদি হিজাব পরি তাহলেও সে আমাকে হ্যারাস করবে। এটা হতে পারে একটা কটু কথা, একটা কটু চাহনি, এটা যে কোনোভাবেই হতে পারে। কিন্তু যারা আসলে এই প্রপার লার্নিং মানে প্রপার শিক্ষাটা যার মধ্যে আছে, যে নিজেকে সংযত করতে পারে, নিজের বিহেভিয়ার নিজের ডেলিভারিটা যে সংযত করতে পারে এবং কন্ট্রোল করতে পারে, সে অবশ্যই কাউকে এমব্রেস করবে না, নো ম্যাটার যে ওই মেয়েটা যে ধরনের পোশাকই পরে থাকুক না কেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যারাসমেন্টের সাথে ডিরেক্টলি পোশাকের আমি বলবো না যে কোনো ডিরেক্ট রিলেশন আছে। এটা আপনার পয়েন্ট অফ ভিউ? যে এটা আমার পয়েন্ট অফ ভিউ। গ্রেট। একটা প্রতিষ্ঠানে যখন নারী এবং পুরুষ একসাথে কাজ করে, তো এখানের ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? কতটুকু বৈষম্য শিকার হয় একজন নারী বা একটা পুরুষ, এটা আপনি কিভাবে দেখেন? এটা আসলে কি বলবো, নারী পুরুষের যে বৈষম্য এটা ধ্রুব সত্য, এটা থাকবেই। কিন্তু তার মানে এই না যে আপনি এটা ওভারকাম করতে পারবেন না। মানে আমি আমার নিজের এক্সাম্পল যদি দিই, আমি ধরেন একেবারে এন্ট্রি লেভেল থেকে চাকরি করতে করতে একটা সময় ধীরে ধীরে প্রোগ্রেস করতে করতে 6 বছর ধরে আমি টিম ম্যানেজমেন্ট পজিশনে আছি, একটা মিড ম্যানেজমেন্ট পজিশনে আছি, যেখানে আমার আন্ডার একটা টিম থাকে। তো সেক্ষেত্রে আমি মাল্টিপল অর্গানাইজেশনে যেহেতু টিম ম্যানেজ করেছি, আমার এক্সপিরিয়েন্সটা হলো যখনই ইউ হ্যাভ আ বস যিনি একটা ছেলে ভাইয়া, আর যখনই ইউ হ্যাভ আ লেডি বস একটা আপু, তখনই কিন্তু মানুষের যে মাইন্ডসেটের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা ফিল্ট্রেশন, একটা চেঞ্জ চলে আসে। পিপল প্রিফার টু হ্যাভ মেল বসেস। ওরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেয় যে আচ্ছা ইনি আমার বস এখন থেকে, বা ওনাকে আমি রিপোর্ট করব। কিন্তু যখনই কোনো একটা লেডি জয়েন করে অ্যাজ আ বস, তখন কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই আমি বলবো যে মানে ইররেসপেক্টিভ অফ মেল অর ফিমেল, আমার আন্ডার অনেক মেয়েরাও ছিল, ছেলেরাও ছিল, সবার মধ্যেই না একটা কেমন কম্প্যারিজন চলে আসে, সবার মধ্যেই একটা মানে উৎসাহে একটু ভাটা পড়ে যায়। ছেলে হইলে বস বলতেছে আর মেয়ে হইলে আপু বলতেছে। হ্যাঁ, আপু বলছে না, ছেলে হলেও ভাইয়া বলছে, মেয়ে হলে আপু বলছে। কিন্তু যখনই একটা ছেলে একটা বস পজিশনে আসে, তাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেওয়া। আর একই পজিশনে যখন একটা মেয়ে জয়েন করে, যখন একটা আপু জয়েন করছে অ্যাজ বস, তখন ওটা মেনে নিতে একটু কষ্ট হওয়া। মানে এই যে আমি যে বস, আমি ওদেরকে লিডারশিপ আমার থেকে মেনে নেওয়া, আমি ওদেরকে লিড দিচ্ছি, এই ব্যাপারটা মাইন্ডসেটে আমাদের একটু গ্যাপ আছে, নিতে কষ্ট হয়, একটু কষ্ট হয়। হ্যাঁ, রাইট। সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিব। অনেক সময় ম্যানেজমেন্ট ক্লাসেসে পড়ানো হয়, আমিও এটা রিসেন্টলি ক্লাসে পড়েছি। সেটা হচ্ছে গ্লাস সিলিং। গ্লাস সিলিং মানে হচ্ছে দেয়ার ইজ এ গ্লাস আপনার মাথার উপরে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট ইউ ক্যান ফিল ইট, যে দেয়ার ইজ এ সিলিং, আপনি কিন্তু এর উপরে যেতে পারছেন না। যে কারণে মেয়েদের ক্যারিয়ারে প্রগ্রেস হওয়ার রেটটা কিন্তু অনেক কম। একটা ছেলে কিন্তু প্রমোশন পেয়ে 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 ম্যানেজার হচ্ছে, সিনিয়র ম্যানেজার হচ্ছে, এজিএম হচ্ছে, হ্যাঁ, ইভেন জিএম হচ্ছে। কিন্তু একটা মেয়ে যারাই প্রোগ্রেস করছে, তাদের প্রোগ্রেস করতে কত বেশি সময় লাগছে কম্পেয়ার টু দ্য গাই, মানে কম্পেয়ার টু ইচ গাইস। এবং লিডারশিপ রোলে কয়টা মেয়ে আছে, এটা পার্সেন্টেজ কিন্তু অনেক কম। হ্যাঁ, অবশ্যই। কারণ এই যে লেডি লিডারশিপের ব্যাপারটা, আমি বলবো না যে শুধুমাত্র বাংলাদেশে, আমি যেটুকু স্টাডি করেছি, যেটুকু রিসার্চ করেছি, থ্রু আউট দি ওয়ার্ল্ড লেডি লিডারশিপটা আসলে এত বেশি অ্যাকসেপ্টেড না। কারণ আমরা এখনো স্ট্রাগল করি মেনে নিতে। এটা কি আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বলতেছেন নাকি আপনি বাইরে? আমি ওভারঅলই বলবো, যদিও আমার এক্সপিরিয়েন্স বাংলাদেশেই, কিন্তু স্টিল আমি যদি বিভিন্ন রিসার্চের বলি, স্টাডিগুলোর মানে রেফারেন্স ধরে বলি, হ্যাঁ, সেখান থেকে আমি যেটুকু জানতে পেরেছি যে ওভারঅল সব জায়গায় আসলে লিডারশিপে মেয়েদের একটু ঘাটতি। এরকম কোন সিচুয়েশনে আপনি পড়ছেন থাকলে সেটা একটু শেয়ার করুন। আমি এরকম সিচুয়েশনে আসলে পড়াটা খুবই রেলিভেন্ট ছিল, কারণ আমি যদি একটা কোম্পানিতেই থেকে প্রগ্রেস করতে চাইতাম, তখন আমাকে হচ্ছে সিমিলার বেস থেকে অনেক কম্পিটিশন করে একটা টাইম স্প্যান দিয়ে আমাকে আস্তে আস্তে প্রগ্রেস করতে হতো। সেখানে মেল ফিমেল দুই ধরনের ক্যান্ডিডেট থাকতো, কাউকে না কাউকে সিলেক্ট করা হতো ফর দ্য প্রমোশন। কিন্তু আমার ক্ষেত্রে এক্সেপশনালি যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি কিছু ক্যারিয়ার মুভ ডিসিশন নিয়েছি, যেখানে আমি প্রগ্রেসটা হয়েছে ক্যারিয়ার মুভের মাধ্যমে। হয়তো আমি নেক্সট রোলে জয়েন করেছি ইন আ নিউ কোম্পানি, ইন আ নিউ অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমি বলবো না যে আমি ফেস করিনি, ফেস তো করতে হবে, রাইট? আমরা বাংলাদেশে বাস করি। সেটা কিভাবে ওভারকাম করছেন আপনি? কিভাবে ওভারকাম করেছি বলতে, ইটস অ্যাবাউট হোয়াট ইউ বিলিভ ইন, হোয়াট ইউ আর উইলিং টু এস্টাবলিশ।
ইটস নট অ্যাবাউট যে আপনাকে সবাই মেনে নিবে না। আমি জয়েন করার পরে হয়তো টিমটা ম্যানেজ করতে আমার সময় লেগেছে, টিমের সাথে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হয়, পিপল ম্যানেজমেন্ট স্কিল থাকতে হয়, তো এগুলোর জন্য সময় দিতে হয়েছে অবশ্যই। এবং এগুলোর পরে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে উঠছে যে না, এরপরে ওই রোলটা, ওই লিডারশিপ রোলটা সিকিউর করা সম্ভব, যেটা আমি প্র্যাকটিস করেছি। এবং এটা অসম্ভব কিছু না, বাট ইট টেকস টাইম। প্রাইভেট সেক্টরে প্রমোশনের ক্ষেত্রে সব থেকে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বসের সাথে ভালো কানেকশন নাকি কাজের দক্ষতা? ভাইয়া একটা খুবই কি বলবো, সত্যি কথা, ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে বস ম্যানেজমেন্ট শিখতেই হবে, বস ম্যানেজমেন্টটা জানতেই হবে। আমি ইভেন রিসেন্টলি একটা বই আছে, বইয়ের নামই হচ্ছে বস ম্যানেজমেন্ট। এটা আমি একটা কোর্স করছিলাম IBA তে, SCBA, তখন ওখানকারই একজন ফ্যাকাল্টির এই বইটা। তো তখন আমি ভাবলাম যে আই শুড গেট দিস বুক, আমার শিখতে হবে এটা, হ্যাঁ, আই নিড টু লার্ন। কাজের দক্ষতা যেরকম প্রয়োজন, একই সাথে বস ম্যানেজমেন্ট একটা স্কিল থাকতে হয়। বস ম্যানেজমেন্ট মানেই না যে তেল দিতে হবে, তেল দিলেই উপরে উঠা যাবে বা উঠা যাবে না। হ্যাঁ, বস টু বস ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এরকম অনেক কালচার আছে, অনেক কোম্পানি আছে, অর্গানাইজেশন আছে যেখানে আসলে আপনার কর্মদক্ষতার থেকে দেখা যাবে যে আপনি কতটুকু বসের সাথে ভালো বিহেভ করতে পারছেন বা রিলেশনশিপ মেনটেন করতে পারছেন, সেটা অনেক বেশি কাজে লাগছে। আবার আমি উড সে যে এরকম অনেক কোম্পানি আছে যেখানে আসলে আপনার যে স্কিলস, আপনার যে কর্মদক্ষতা, আপনার রেজাল্টস, পারফরমেন্স, এগুলো অবশ্যই ম্যাটার করে। কারণ অ্যাজ আ পার্সন, আমি নিজের এক্সাম্পল যদি দেই, আই এম রিয়েলি ব্যাড অ্যাট বস ম্যানেজমেন্ট। আমি এই ব্যাপারটাতে খুবই কাঁচা, কিন্তু অন দি আদার হ্যান্ড দেখা যায় কি, আমি যে কাজের প্রতি আমার যে ডেডিকেশন, এটা কিন্তু আমার বসরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে। ওনারা অবশ্যই দেখতে পায়, বুঝতে পারে আমার বস তো নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জানে, অনেক বেশি এক্সপেরিয়েন্সড। তো ওনারা কিন্তু অবশ্যই এই যে আমার কাজের যে দক্ষতা বা আমার যে পারফরমেন্স, এগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করে বলেই আমি ক্যারিয়ারে অগ্রসর হতে পেরেছি। গ্রেট। এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন, লেডি বস, মেল বস। মেল বস, তাহলে আপনি কোনটা চুজ করবেন? লেডি বস। একটু ব্যাখ্যা করবেন। আসলে কি, মেয়েদের একটা লেডি বস আমি যদি পাই, এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল। কারণ একটা লেডি বস একটা লেডিকে অনেক বেশি বুঝে। একটা মেয়েদের অনেক কিছু ব্যাপার থাকে যেটা হয়তো বা ছেলেরা পড়ালেখা করে অনেকে জানে, অনেকে হয়তো বা এতটা অ্যাওয়্যার না। ধরেন মেয়েদের হরমোনাল এক ধরনের স্টেজেস থাকে। একটা মেয়ে, সে কি বিবাহিত নাকি অবিবাহিত, তার ফ্যামিলিতে কে কে বিলং করে, তাকে কি কি রেসপন্সিবিলিটিস নিতে হয়, এগুলো কিন্তু একটা মেয়ে যত বেশি বুঝবে, একটা ছেলে বুঝবে না। হ্যাঁ, একটা ফ্যামিলিতেই দেখেন যে একটা বাবা কতটুকু দায়িত্ব নেয়, একটা মা কতটুকু দায়িত্ব নেয়। নিশ্চয়ই মাটা অনেক বেশি দায়িত্ব নেয়, মাটা অফিসের কাজ করে আসার পরেও তাকে কিন্তু বাসার দায়িত্বগুলো নিতে হচ্ছে। আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, আমার কিন্তু 3টা মেয়ে, সো ইভেন ছোট 2টা আমার টুইন। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু অফিস যেরকম ম্যানেজ করতে হয়, অফিসের পর আমার বাসার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার অবর্তমানে আমার যে বাসার যে কি বলবো যে সেটআপ, সেটা ঠিকমতো ফাংশন করছে কিনা, হ্যাঁ, আমার যে হেল্পিং হ্যান্ড বা যেটাই বলি না কেন, যে ধরনের সেটআপ, সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, আমার বাচ্চাদের ঠিকমতো টেক কেয়ার করা হচ্ছে কিনা, সেটাও যেমন আমাকে অফিসে বসেও ওখানে চোখ রাখতে হয়, আবার বাসায় ফেরার পরেও কিন্তু আমাকেই সেটা খেয়াল রাখতে হয়, সবকিছু আইডিয়ার ভেতরে থাকতে হয়। প্রাইভেট সেক্টরে আপনার জব সুইচ করার ক্ষেত্রে কতদিন সময় নেওয়া উচিত, বা নিজের কতটা স্কিল হইলে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করা উচিত, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি? আপনি বিষয়টা কিভাবে সাজেস্ট করবেন? প্রথম কথা হচ্ছে, একটা কোম্পানি জয়েন করার আগে থরো রিসার্চ করা উচিত, নিজে থেকে স্টাডি করা উচিত, এবং যতটুকু সম্ভব ইনফরমেশন নেওয়া উচিত ফ্রম যারা ওই কোম্পানিতে আগে কাজ করতো বা এখন কাজ করছে তাদের থেকে, সো দ্যাট একটা জয়নিং যেন একটা ভুল ডিসিশন হয়ে না যায়। বাট আফটার ইউ জয়েন দ্য রাইট কোম্পানি, আই থিঙ্ক যে মোটামুটি 1 বছর তো লেগেই যায় একটা নতুন কোম্পানি কালচার, কাজগুলো শিখতে এবং পারফরমেন্স, যদি আমি কি বলবো যে রেজাল্ট আনতে চাই, রেজাল্ট আসতে সময় লাগে। 1 বছর যদি আমার শিখতে লার্নিং স্টেজেই চলে যায়, তারপর তো অবশ্যই আমার আরও 1 বছর, 2 বছর, 3 বছর নিশ্চয়ই সেখানে আমার রেজাল্টটা ডেলিভার করা উচিত, যে কমিটমেন্ট নিয়ে আমরা একটা কোম্পানিতে জয়েন করি। সো আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 ইয়ার্স একটা কোম্পানিতে সময় দেওয়া উচিত। এখানে জ্যাকমার একটা উক্তি আমার মনে পড়ছে, এমন একটা কোম্পানি চয়েস করো যেখানে তোমার কোম্পানি থেকে ভালো একটা বস তুমি পাও। আমি জানি না, আমার যদি ভুল না হয় কথাটা এরকমই ছিল, তার কাছ থেকে তুমি কিছু শিখতে পারবো। সো তোমার বস যদি ভালো হয়, সেই কোম্পানিতে তুমি থাকো, তোমার স্যালারিটা আসলে ম্যাটার করে না, দক্ষতাটাই ম্যাটার করে। তো এই জিনিসটা আপনি কিভাবে? আই ফুললি এগ্রি টু দিস ভাইয়া। একজন ভালো বসের আন্ডারে কাজ করতে পারা ইজ আ ব্লেসিং। আমি কিছুদিন আগে একটা উক্তি পড়ছিলাম, সেটা হচ্ছে যে একজন ভালো বস পাওয়া, কার যদি একটা ভালো বস থাকে, সেটা কিন্তু ওই যে তার মেন্টাল হেলথটাকেও অনেক বেশি হেল্প করে।
হ্যাঁ, তার মেন্টাল হেলথ ঠিক থাকলো কিনা, তার কিন্তু মানে আমরা অনেক সময় দেখা যায় আমরা এংজাইটিতে ভুগি। এক্স্যাক্টলি, এখানে আমি একটু অ্যাড করি আপু, আমারও টুকটাক কাজের অভিজ্ঞতা বেশ ভালোই আছে। দেখেন, একজন কর্মী যখন অফিসে আসে তখন তার ঊর্ধ্বতন বস তাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, সে যদি খারাপও থাকে তারপরও সে বলে যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বা কোনো সমস্যা নির্ভয়ে বলো, তখন ওই স্টাফ যদি নির্ভয়ে তার মনের কথাটা শেয়ার করতে পারে, সে কিন্তু মেন্টালি অনেক স্যাটিসফ্যাকশান পায়, তার যে কাজ আছে কাজের প্রতি ভালোবাসাটা বাড়ে। কিন্তু সারাদিন সে অফিসে কাজ করতেছে, কেউ দেখতেছে না, শুধু কাজের রিপোর্টের সময় এটা হয় নাই কেন, ওটা হয় নাই কেন, তার কিন্তু মনোযোগটা থাকে না। আমি এটা ফেস করছি আপু, এক্সট্রিম লেভেলের ফেস করছি। এবং এই ধরনের কাজের ওয়ার্কপ্লেসে মানে ওয়ার্কপ্লেসে আপনার টিকে থাকা এবং দক্ষতা দেখানো খুবই কঠিন। আর এগুলো আমাদের বেশি হয় বর্তমান প্রেক্ষাপটে, যেখান থেকে বিলং করি। আমাদের মানসিক সমস্যা নেই এরকম মানুষ নেই, খুবই রেয়ার। সো মেন্টাল সাপোর্টটা আমাদের খুবই জরুরি। আর ওপিড যদি এই জিনিসটা মাথায় নেয়, জাস্ট কিচ্ছু না, কিন্তু তারে দিয়ে যে ধরে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে বিষয়টা এমন না, ওকে কুল, এটা কোনো ব্যাপারই না। এই যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে, এই জায়গাটাই হচ্ছে বেস্ট প্লেস। এক্স্যাক্টলি, এই যে আপনি যেটা বললেন এখান থেকেই কিন্তু উঠে আসলো এই যে লিডারশিপ। ইট ইজ অল অ্যাবাউট লিডারশিপ। মানে আপনার বস যদি ইফ হি ইজ আ লিডার, উনি আপনাকে ইন্সপায়ার করবে, উনি আপনাকে বুঝবে। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের প্রেশারে থাকি, জব স্ট্রেস থাকে, পার্সোনাল লাইফে স্ট্রেস থাকে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, আমরা একটা সার্টেইন ডিস্টেন্স প্রতিদিন কমিউট করতে হয়। তো এই সব কিছুর পরে ইফ ইউ আর ব্লেসড উইথ দ্য রাইট বস, তাহলে কিন্তু যে আমাদের মানে যেটা বলছিলাম যে একটা উক্তি, যে আপনার কাউন্সিলরের প্রয়োজন হবে না। হ্যাঁ, আপনার মেন্টাল হেলথ কিন্তু আপনার বসই ইমপ্রুভ করতে হেল্প করবে। ঠিক আছে, তো হ্যাঁ, অফকোর্স আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট দিস যে আপনি এই টপিকটা এনেছেন। থ্যাংক ইউ। অফিস পলিটিক্স একটা ভয়ানক জিনিস, তো এই সম্পর্কে অফিস পলিটিক্স আসলে কেন হয়? ভাইয়া, আসলে অফিস তো ইটস অ্যান অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনের একটা কমন গোল থাকে যে আমার প্রফিট বাড়াতে হবে, আমার সেলস বাড়াতে হবে, রেভিনিউ বাড়াতে হবে, এটা সবার জন্যই সেম। দেন এগেন আপনার কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট। ধরেন ফ্রন্টলাইনার, কিছু মানুষ সেলসে কাজ করে, যেমন আমরা ফ্রন্টলাইনার। আমরা যখনই কোনো বিজনেস আনবো সেটা দেখা যাচ্ছে ভিজিবল, এবং কোম্পানির ম্যানেজমেন্ট সেটা অ্যাপ্রিসিয়েট করছে। অনেকে আছে এইচআরে কাজ করে যারা ব্যাক এন্ড, হ্যাঁ, অনেকে আছে অপারেশনসে কাজ করে, প্রসেস রিলেটেড কাজ করে, তো ওরা কিন্তু ব্যাক এন্ড। তো তখন দেখা যায় যে এই যে ভিজিবিলিটি, বিভিন্ন ডিপার্টমেন্টেও কিন্তু অনেকগুলো পিপল একসাথে কাজ করে। এই যে কম্পিটিশন, সবারই কিন্তু লক্ষ্য যে আমি প্রগ্রেস করতে চাই, আমি নেক্সট প্রমোশনটা আমি চাই, আমি একটা ভালো ইনক্রিমেন্ট চাই। তো এই যে এই কম্পিটিশনগুলো থেকে অটোমেটিক্যালি পলিটিক্সটা আসলে গ্রো করে। তো কিছু ক্ষেত্রে পলিটিক্স পজিটিভও হয়, কিছু ক্ষেত্রে পলিটিক্স ভেরি আনহেলদিও হয়। তো আমি বলবো যে পলিটিক্স তো থাকবেই, মানব জীবনে থাকবেই, প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে। মানে ওয়ার্ল্ড চলছে এই পলিটিক্সের উপর, রাইট? তো সেখানে আসলে যে স্ট্রাকচার্ড ওয়েতে পলিটিক্সকে ডিল করা, ইউ হ্যাভ টু নো যে হাউ টু ডিল উইথ পলিটিক্স। আপনি একটা পলিটিক্সে পড়ে গেলেন, এরপরে ওটাকে কীভাবে ডিল করবেন, কীভাবে আপনি বের হয়ে আসবেন, হ্যাঁ, হাউ ডু ইউ সেফ প্লে উইথ দিস, এটা শেখাটা খুবই জরুরি। এবং পলিটিক্স, আই উড সে যে পলিটিক্সের থেকে আমরা যদি পিপলদেরকে এনকারেজ করতে পারি টু মোর ফোকাস অন ওয়ার্ক, মোর ফোকাস অন দ্য কোম্পানি অবজেক্টিভ অ্যান্ড গোলস, তাহলে কোম্পানিটার একটা অপটিমাম গ্রোথ হওয়াটা পসিবল। নেগেটিভ এনভায়রনমেন্ট বা এই যে পেছনে টেনে ধরা, এই এনভায়রনমেন্টগুলো আসলে নেগেটিভ কালচার তৈরি করে, যেটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমি যে পলিটিক্সটা আসলে মিন করতেছি সেটা, সাপোজ আমি একজন সিনিয়র লেভেলের স্টাফ, তো আমার দেখা যাচ্ছে 3 মাস হয়েছে একজন জয়েন করছে, তো সে ভালো কাজ করতেছে, সে আমারে উত্তরানোর চেষ্টা করতেছে, ওই ক্ষেত্রে কিন্তু আমি তার পেছনে লাগতেছি, আমি তাকে থামানোর চেষ্টা করতেছি, ব্যাক হ্যান্ডে ফেলার চেষ্টা করতেছি। এই যে পলিটিক্সটা, এটা আপনি কিভাবে দেখতেছেন? ভাইয়া, এটা তো খুবই কমন সিনারিও, এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, আমরা ফেস করি। তো সেক্ষেত্রে আসলে যেটা করতে হবে, এই যে ম্যানেজমেন্ট বা লিডারশিপ, তাদের কাজটা কি? এই যে হেলদি যে ব্যালেন্স, এটা তৈরি করা, যে নতুন কেউ জয়েন করলো তাকেও যে সুযোগটা দেওয়া যে না, সে পারফর্ম করতে পারবে, এবং আগে থেকে যে ছিল সেও যে অফেন্ডেড ফিল না করা, তাকেও এই ফিলিংটা দেওয়া যে না, তোমার জন্যও স্কোপটা ইজ ওপেন। হ্যাঁ, এরকম একটা অপটিমাম একটা ব্যালেন্স তৈরি করতে পারলে তখন আসলে এই পলিটিক্সটাকে মিটিগেট করা যায়।
কিন্তু যদি লিডারশিপ যদি এইটাতে ফোকাস না করে, তখনই এই যে আনহেলদি প্র্যাকটিসগুলো, আনহেলদি পলিটিক্সগুলো এগুলো গ্রো করে ডে বাই ডে। অনেকে প্রতিভাবান থাকে, কিন্তু যারা সিনিয়র থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে। এই কথাটা আসলে আমার আগে বলা উচিত ছিল, বাট এখনই মাথায় আসছে। এই যে জুনিয়র সিনিয়র অফিসের ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি নিয়ে থাকে, এবং এটা কতটুকু উচিত আপনি মনে করেন, এবং জুনিয়রদের সুযোগ না দেওয়া এই জিনিসটা কিভাবে দেখেন? আসলে আমি তো অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছি, বলবো যে ইটস নট অ্যাবাউট সিনিয়রিটি অর জুনিয়রিটি, ইটস অ্যাবাউট তার যে কি বলবো ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন টু দ্য কোম্পানি। আপনি একজন মানুষকে একটা কোম্পানি থেকে তখনই মেজার করতে পারবেন যখন আপনি তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্স, হ্যাঁ, তার রেজাল্ট, সেগুলো আপনি রাইটলি আপনি কি বলবো যে মেজার করতে পারছেন। হ্যাঁ, নট অ্যাবাউট সিনিয়রিটি অর জুনিয়রিটি। সিনিয়রিটি অ্যান্ড জুনিয়রিটি একটা ফেজ পর্যন্ত থাকতে পারে, সেটা হচ্ছে জুনিয়ররা যখন জয়েন করে তাদের একটা লার্নিং স্টেজ থাকে। হ্যাঁ, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া, ওই সময়টাতে তারা যেন প্রপার ট্রেনিংয়ের সুযোগটা পায়। তো ওয়ান্স দে হ্যাভ দ্য লার্নিং অপরচুনিটি, এরপরে কিন্তু সিনিয়রিটি আর জুনিয়রিটির মধ্যে ডিফার করা উচিত না। কিন্তু আপনি কি মনে করেন না যে যারা একটু সিনিয়র তারা বেশি সুযোগ সুবিধা নেয়? অনেক ক্ষেত্রেই নেয় ভাইয়া, আমরা অবশ্যই এটা ডিনাই করতে পারবো না। ইট ইজ ভেরি এভিডেন্ট ইন অল দ্য সেক্টরস। হ্যাঁ, যে যারা অনেক পুরনো এমপ্লয়ি তারাই দেখা যাচ্ছে কোম্পানিকে ওন করে, হ্যাঁ, তারাই হচ্ছে পলিসি থাক বা নাই থাক, পলিসি এগেনস্টে গিয়েও অনেক কিছু দেখা যাচ্ছে তারা অ্যাচিভ করে নিচ্ছে। তো এটা ভেরি হেলদি প্র্যাকটিস, এবং এইচআর এর একটা মেজর কনসার্ন এটা। এইচআরকে খুবই অ্যাক্টিভ হতে হবে এই ব্যাপারটাতে আসলে টু মিটিগেট দিস গ্যাপ। গুড। অনেকে আমরা এইচআরকে সিসি ক্যামেরা হিসেবে আখ্যায়িত করি, তো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এইচআর এর আসলে জব ফাংশনটাই তো এটা। এইচআর আমাদেরকে সাপোর্ট দিবে কিভাবে, যখন সে সিসি ক্যামেরা হয়ে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি সে মেজার করছে, এবং অ্যাক্টিভিটিটা যদি রাইট হয়, মানে আমি যদি রাইট ওয়েতে অ্যাপ্রোচ করি টু দ্য কোম্পানি, তখনই তো উনি আমাকে চুজ করবে এবং আমার কোম্পানিতে সুযোগ দিবে, এবং 1 বছর পরে বা 2 বছর পরে সে আমাকে একটা গ্রোথ দিবে, বিকজ হি অর শি হ্যাজ বিন দ্য সিসিটিভি ফর মি, রাইট? এক্স্যাক্টলি। যদি কেউ এটা নাই দেখার থাকতো, তাহলে কিন্তু আমার কি অ্যাক্টিভিটিস সেটার কিন্তু রেজাল্ট আমি কিছু পেতাম না। আমি কিন্তু একটা মানে সবকিছুর একটা তদারকি করা প্রয়োজন আর কি, অবজারভেশনে থাকা প্রয়োজন। জি জি। এখন সো এইচআর যে শুধুমাত্র সিসিটিভি সেটাই না, এইচআর কিন্তু আমাদের প্রোটেক্ট করার জন্য। ইট অলসো সেভস আওয়ার কি বলবো যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া যা কিছুই বলেন না কেন, সবকিছু কিন্তু এইচআর কিন্তু প্রোটেক্ট করে বা চেষ্টা করে, যে কোনো পলিসি না থাকলে সেই পলিসিটাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। ম্যাটারনিটি লিভের ব্যাপারে আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এটা কি আরো বাড়ানো উচিত, নাকি যেটা আছে এটা সুইটেবল? এটা আসলে কোম্পানি টু কোম্পানি আমি বলবো যে ভ্যারি করে। তবে আমি একেবারে প্রপার এমএনসি থেকে শুরু করে লোকাল অর্গানাইজেশন হোক বা যে কোম্পানি হোক না কেন, আই উড সে যে একটা কোম্পানি পলিসি ইজ দেয়ার, পলিসি তো থাকেই, আমাদের লেবার লতেই আছে। এটা কি সাফিসিয়েন্ট? ইফ দিস ইজ দ্য কোয়েশ্চেন, হ্যাঁ, অ্যাজ আ মাদার আমার মনে হবে যে না, আরও 1 মাস বেশি হলে হয়তো বা সাফিসিয়েন্ট হতো। হ্যাঁ, আমি হয়তো বাচ্চাটাকে আরেকটু বেশি ম্যাচিওর করে প্রিপেয়ার করে রেখে আসতে পারতাম। বাট লেবার ল যেটুকু আমাদেরকে কি বলবো যে ম্যাটারনিটি লিভ দিয়েছে, এটুকু কি ওয়েল অ্যাকসেপ্টেড কিনা আপনার অর্গানাইজেশনে, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি এরকমও দেখেছি যে একটা মেয়ে ম্যাটারনিটি লিভ তো দূরের কথা, মানে সে কনসিভ করার পর থেকে তাকে কিন্তু নিয়ে একটা নেগেটিভ চিন্তাও শুরু হয়ে যায় যে ও তো গোয়িং ফরওয়ার্ড এইরকম পারফরমেন্স দিতে পারবে না, ও তো সব কিছু অ্যাটেন্ড করতে পারবে না, ওর ওয়ার্কলোড তো এতটা নিতে পারবে না বা পারছে না। যদিও ইন রিয়েলিটি হয়তো কেসটা সেরকম না। ইন রিয়েলিটি আমরা অনেক ব্যাংকে মেয়েরা কাজ করছে, এবং এমনও প্রচুর এক্সাম্পল আছে যে মেয়েরা কিন্তু দেখা যাচ্ছে যে একদম ডেলিভারি টাইমের আগেই তারা ম্যাটারনিটি লিভে যাচ্ছে, সে তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা নেওয়ার চেষ্টা করছে এবং নিচ্ছে। তারপরেও আই উড সে যে একটা কি বলবো যে একটা মাইন্ডসেট তো থেকেই যায়, এবং আমার মনে হয় যে ম্যাটারনিটি লিভের ব্যাপারে আমাদের প্রতিটা কোম্পানিরই উচিত আরও বেশি পজিটিভ হওয়া, এবং এই সময়টাতে যে একটা মা যে স্ট্রাগল পিরিয়ডগুলো দিয়ে যায়, তাদের হরমোনাল ইমব্যালেন্স, হ্যাঁ, এবং অনেকেই মেনি অফ দ্য মাদার্স গো থ্রু পোস্টপার্টাম ডিপ্রেশন অ্যান্ড অল, এই সব কিছুর ব্যাপারে কিন্তু আমাদের অনেক বেশি হেল্পফুল হওয়া উচিত। যেটা আমি বলবো যে অ্যাট দিস মোমেন্ট আপনি যদি জিজ্ঞেস করেন যে মার্কেটের কী সিনারিও, মার্কেট ইজ নট দ্যাট রেডি ইয়েট। আমি বলবো না যে সবাই এত বেশি কোঅপারেটিভ এখন আমরা হতে পেরেছি। আমি যদি আমার প্রথম বাচ্চার এক্সাম্পল দিই, আই ওয়াজ এ ভেরি ইয়াং মাদার। আমি তখন একটা এজেন্সিতে ফুল টাইম জব করছিলাম, এবং আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল,
সেটা হচ্ছে যখনই আমার কোম্পানি জানতে পারে, মানে আমি যখন ইনফর্ম করি যে আই এম এক্সপেক্টিং, তো তারপর থেকে দেখা যাচ্ছিল যে ওনারা হয়তো আমাকে নিয়ে ফিউচারে যতগুলো প্রজেক্ট চিন্তা করছিল একটার পর একটা আমার প্রজেক্ট কমিয়ে আনছিল, আমার পোর্টফোলিও সাইজ কমে যাচ্ছিল। হ্যাঁ, তো তখন আই ইভেন কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট যে আচ্ছা এই প্রজেক্টটা তো আমার লিড করার কথা ছিল, হ্যাঁ, তো এটা আমাকে কেন দেওয়া হচ্ছে না। তখন কিন্তু আমাকে এরকম ফিডব্যাক পেতে হয়েছে ডিরেক্টলি ফ্রম মাই ম্যানেজমেন্ট যে আপনি তো আসলে মনে হয় এই ধরনের প্রজেক্ট গোয়িং ফরওয়ার্ড করতে পারবেন না, ক্যাপেবল না এই মুহূর্তে। হ্যাঁ, এটা ধরে নেওয়া হয়েছে, এমন না যে আই ফেইলড, এমন না যে আমি কোনো একটা প্রজেক্টে ফেল করার পরে তারা ডিসিশন নিয়েছে যে না এই ধরনের প্রজেক্ট আমাকে দিবে না, নট লাইক দ্যাট। তো এইগুলো আসলে একটা মেয়েকে খুবই ডিমোটিভেট করে। আমাকে এটা প্রচণ্ড রকম ডিপ্রেশনে ফেলে দিয়েছিল, খুবই হতাশ করেছিল। এবং থ্যাঙ্কফুলি আমি আসলে কি বলবো যে ম্যাটারনিটির পরে আমি যখন জয়েন করি ইন আ নিউ কোম্পানি, আমি আসলে ম্যাটারনিটি পিরিয়ডে আই ডিসাইডেড যে আমি এই কোম্পানিতে আমি আর কন্টিনিউ করব না, বিকজ অফ দ্য ওভারঅল অ্যাটিটিউড ভালো ছিল না। ফরচুনেটলি আমি এর পরে যে কোম্পানিতে জয়েন করি ওখানে আমি অনেক পজিটিভ এনভায়রনমেন্ট পেয়েছি এবং দ্য কোম্পানি হ্যাজ হেল্পড মি কি বলবো যে মুভ অন ফ্রম দ্যাট ডিপ্রেশন। হ্যাঁ, যে আমার মধ্যে যে ডিপ্রেশনটা কাজ করছিল ক্যারিয়ার রিলেটেড, ওটা আমার তখন কেটে গিয়েছে। তারপরে দেন এগেন আই হ্যাড মাই কনফিডেন্স অ্যান্ড আই গট ব্যাক টু মাই সেলফ এগেন। গুড। যখন মা হয় খুব রিসেন্ট আর কি, তখন জবে থাকা অবস্থায় তার বাচ্চাকে কি ওই পরিমাণ সময় দিতে পারে ম্যাটারনিটি লিভের পরে? আপনার কি মনে হয় 6 মাস 1 বছর বয়স, তার হয়তো বা টাইমলি ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপার একটা থাকে, তো এই জিনিসগুলো না আপনি একজন মা হিসেবে কিভাবে দেখতেছেন? এক্স্যাক্টলি, আসলে আমি বলবো যে এই যে একটা মাদারদের একটা গিল্ট ফিলিং কাজ করেই, হ্যাঁ, থ্রু আউট দি ওয়ার্ল্ডই করে, বাংলাদেশেও তো অবশ্যই বেশি করে। আমাদের ডে কেয়ারের সংখ্যা কম, ডে কেয়ারের অ্যাকসেপ্টেন্স কম। আমি নিজে যদি প্রিপেয়ার থাকি মেন্টালি, যেমন আমার প্রথম বাচ্চার ক্ষেত্রে আমি ওকে ডে কেয়ারে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকসেপ্টেন্স ছিল, আই নিউ ইট যে দে আর প্রপারলি টেকিং কেয়ার অফ হার, কিন্তু অন্যদের অ্যাকসেপ্টেন্সটা হয়তো বা ওভাবে ছিল না। এভরিওয়ান ওয়াজ ডাউটিং যে আসলে মা থাকলে প্রপার ওয়েতে দেখাশোনা হতো, সেটা ডে কেয়ারে হয়তো হচ্ছে না, এটা একটা। আর হ্যাঁ, গিল্ট ফিলিং তো কাজ করেই, বাট দেন এগেন মানে আপনি যদি ওভারঅল সব কিছু ব্যালেন্স করতে চান তাহলে অবশ্যই আপনাকে মানে ওই যে ব্যালেন্স ওয়ার্ডটাতেই ফোকাস করতে হবে। হ্যাঁ, যে আপনি ফুললি অবশ্যই আপনার বাচ্চাকে সময় দিতে পারছেন না। অবশ্যই আপনি যখন অফিসে জয়েন করছেন, আমি যখন অফিসে জয়েন করলাম, আই হ্যাভ আ টুইন, তাদের বয়স 2 বছর। তো আমি যখন এই নতুন অফিসে জয়েন করলাম তখন কিন্তু আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি ওদেরকে একই রকম সময় দিতে পারবো না। হ্যাঁ, এবং আমাকে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে দেখতে হয়েছে যে হাউ দে কোপ আপ উইথ ইট, আমি নিজে কতটা কোপ আপ করতে পারি এই বিষয়টাতে। তো এই স্ট্রাগল পিরিয়ডটা তো থাকবেই, বাট দেন এগেন ইফ ইউ ডিসাইড টু কন্টিনিউ উইথ ইউর ক্যারিয়ার ফর আ বিগার আই উড সে যে গোল, হ্যাঁ, মানে ওভারঅল সব কিছু মেনটেন করার জন্য, তাহলে কিছুটা ছাড় দিয়ে কিছুটা ম্যানেজ তো করতেই হবে। এবং বাচ্চার ব্যাপারে অবশ্যই কি বলবো, ফ্যামিলি কামস ফার্স্ট, বা অবশ্যই বাচ্চারা কামস ফার্স্ট, এবং আপনি এটা এনশিওর করার পরেই তো কাজটা করছেন। হ্যাঁ, তো এই কারণে গিল্ট ফিলিংটাও আমাদের আসলে একটা পর্যায়ে গিয়ে না কমিয়ে ফেলতে হবে। আই হ্যাভ লার্নড ডুইং দিস, আমি নিজে নিজে অ্যাডাপ্ট করেছি যে আমাকে গিল্ট ফিলিং অনেকে দিতে চাইলেও আই মেক শিওর যে না, আই এম ডুইং 100% ফর অল অফ দেম, তাহলে ওয়াই শুড আই ফিল গিল্টি অ্যাবাউট ইট? জব নাকি টেক কেয়ার করা, কোনটা? কোন মুহূর্তে? বাচ্চা যখন 6 মাস 8 মাস বয়স? যখন 6 মাস 8 মাস, মানে 6 মাসে তো দেখা যাচ্ছে আমাদের ম্যাটারনিটি লিভে ব্যাক করতেই হয়। হ্যাঁ, 6 মাসের মধ্যে ব্যাক করতেই হয়। তো সেক্ষেত্রে আই উড সে যে বাচ্চা খুব ছোট, বাট ওকে ম্যানেজ করার জন্য ইফ ইউ হ্যাভ প্রপার কি বলবো সাপোর্ট সিস্টেম, তাহলে ইউ ক্যান জয়েন ইন ইউর ওয়ার্ক। হ্যাঁ, ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার, বাট হ্যাঁ, আই হ্যাভ জয়েন। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে যে আমি যেন প্রপারলি মেনটেন করতে পারি। কখনো মনে হয় না যে সময় আসলে দিতে পারতেছি না? ওই গিল্ট ফিলিংটা আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। বাচ্চার সাথে কমিউনিকেশনটা, আমি যদি কোয়ালিটি টাইম যদি চিন্তা করি, আমি যদি অল্প সময়ও দিই বাচ্চাদের, কিন্তু বাসায় যাওয়ার পর যদি আমি কোয়ালিটি টাইম ওদের দিতে পারি এবং বাচ্চাদের ফিউচার লাইফের ইম্প্যাক্টটা কী হবে সেটা আসলে আমাদের চিন্তা করতে হবে। ধরেন আমি একজন গৃহিণী, অবশ্যই আই এম ডুইং অ্যান আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, হ্যাঁ, আই এম ম্যানেজিং মাই ফ্যামিলি। আবার আমি ডিসাইড করলাম যে না, আমি ফ্যামিলির পাশাপাশি আমি বাইরে কাজ করতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমার থেকে আমার বাচ্চাও কিন্তু শিখবে যে এই যে মাল্টিটাস্কিং, হ্যাঁ,
ম্যানেজ করা, বাসা ম্যানেজ করা, একই সাথে কর্মক্ষেত্র ম্যানেজ করা এবং ক্যারিয়ারে প্রোগ্রেস করা, পড়ালেখা করা। হ্যাঁ, হয়তো আপনি শুধুমাত্র যে ক্যারিয়ার সেটাই না, এমনও তো হতে পারে যে আপনি হয়তো অনেক সময় ধরে আপনি পড়ালেখা করছেন, হতে পারে যে আপনি মাস্টার্স করলেন, পিএইচডি ডিগ্রি নিলেন, না? ইট রিকোয়ার্স আ লট অফ টাইম অ্যান্ড অ্যাটেনশন টু। তো সেক্ষেত্রেও কিন্তু এই যে গিল্ট ফিলিং নিয়ে থাকলে আসলে করা যাবে না এগুলো, রাইট? সামলাই নিতে হবে সবকিছু ম্যানেজ করতে হবে, রাইট, যদি সে কাজ করতে চায়। আর গৃহিণী হইলে তো কথাই নেই, রাইট। গৃহিণী হলেও দে হ্যাভ আ লট অফ ওয়ার্ক ভাইয়া। হ্যাঁ, ওদেরকে সবকিছুই ম্যানেজ করতে হয়। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত দেখা যায় ওরা বাসার সবকিছুই ম্যানেজ করছে। এরকম ভাবার কোনো কারণ নাই যে ওরা কোনো দিক দিয়ে কম করছে বা যারা ওয়ার্কিং পারসন তারা বেশি করছে। হ্যাঁ, অফিসে যে কাজ করার পাশাপাশি রিমোটলি অনেক কিন্তু কাজ করা যাচ্ছে। যেমন কেউ উদ্যোক্তা হচ্ছে, কেউ অনলাইনে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, বিভিন্ন বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতেছে। তো আমি যেটা মনে করি, মানে এই ক্ষেত্রে নারীদের রিমোটলি কাজ কতটা ভালো বা কতটা করা উচিত, বা এটা কেমন আসলে আপনার কি মনে হয় যারা রিমোটলি কাজ করে? অবশ্যই রিমোট কাজগুলো তো আসলে অনেকটাই টাইম সেভ করে, স্ট্রেস ম্যানেজমেন্টেও হেল্প করে। কারণ হচ্ছে ওদেরকে রেগুলার ট্রাভেল যেহেতু করতে হচ্ছে না, কমিউট করতে হচ্ছে না অফিস টু হোম, হোম টু অফিস, তো সেক্ষেত্রে ওদের সময়টা বেঁচে যাচ্ছে। এবং রিমোট ওয়ার্ক যত বেশি অ্যাভেইলেবল হবে, ইকোনমিক্যালি এটা একটা ওমেনকে অবশ্যই হেল্প করবে। যে বাইরে গিয়ে কাজ করার সময় ডে বাই ডে কিন্তু অনেক বেশি হচ্ছে এটা, এবং আমি এটা খুব পজিটিভলি দেখতেছি। অবশ্যই ইট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল, এবং এটা অনেক কর্মসংস্থান তৈরি করছে, অনেককেই কাজের সুযোগ করে দিচ্ছে। যারা গৃহিণী বা কোনো অ্যাডেড ইনকাম যাদের নেই, তারা কিন্তু যারা বাসায় বসে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জন্য বিষয়টা অনেক ভালো হেল্পফুল হবে আর কি, আমার মনে হয়। কাজের ক্ষেত্রে লাইফ পার্টনার সাপোর্টিভ হিসাবে বা একজন সহযোগী হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন নারীর ক্ষেত্রে? আসলে লাইফে একজন রিয়েল লাইফ পার্টনার পাওয়াটা ইজ আ ব্লেসিং। এটা শুধুমাত্র কর্মক্ষেত্রে না, কর্মক্ষেত্রে, পার্সোনাল লাইফে, সব ক্ষেত্রেই। কিন্তু অবশ্যই ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে একজন প্রপার লাইফ পার্টনার যদি কারো থাকে, মানে সে যদি রিয়েল লাইফ পার্টনার হয়, অবশ্যই এটা অনেক বড় কি বলবো অ্যাডভান্টেজ তৈরি করে মেয়েটার জীবনে। হ্যাঁ, এবং অনেকটাই কন্ট্রিবিউট করে তার ক্যারিয়ারে এবং তার ফ্যামিলি লাইফ, হেলদি লিভিং, সব কিছুতেই। আমি একটা এক্সাম্পল দিতে চাই। এটা হচ্ছে MNS এর যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন, স্বপ্না ভৌমিক, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। তো উনি আমাদের একটা সেমিনারে উনি একবার এটা বলেছিলেন যে ইয়োর পার্টনার নিডস টু বি ইয়োর রিয়েল লাইফ পার্টনার। হ্যাঁ, রিয়েল লাইফ পার্টনার উনার জীবনে আছে বলেই উনি মানে নিজেকে দাবি করেছেন যে আমি এতখানি প্রগ্রেস করতে পেরেছি বিকজ আই হ্যাভ দ্য রিয়েল লাইফ পার্টনার। আমার কি বাচ্চা অসুস্থ হয় না? অবশ্যই অসুস্থ হয়। আমি কি অনেক সময় অনেক কিছু ডিপ্রেশনে চলে যাই না? অবশ্যই যাই। কিন্তু তখন এই যে ম্যানেজ করা বা এই যে সাপোর্টটা দেয়া, মেন্টাল সাপোর্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন লাইফ। তো যখনই আপনার লাইফ পার্টনার আপনাকে উৎসাহ দিবে, আপনাকে এনকারেজ করবে আপনার ক্যারিয়ারের ব্যাপারে বা আপনার পড়ালেখার ব্যাপারে, যে ব্যাপারেই হোক না কেন, সেই সময় কিন্তু আপনার যে কি বলবো যে রেজাল্টটা, আউটপুটটা অনেক বেশি হবে, মনোবলটা অনেক বেশি হয়, অনেক বেড়ে যাবে। হ্যাঁ, সে কাজের ক্ষেত্রে অনেক শান্তি পায়। এক্স্যাক্টলি, সে আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি মনে হয় কাজটা বেটার করতে পারবো। এই মেন্টাল সাপোর্টটা মেয়েদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। যারা হাজবেন্ড থাকে তারা খুব বেশি সহযোগী ভূমিকা পালন করে অথবা করে না। আমি যদি কম্পেয়ার করি জব সেক্টর, এখন যেহেতু মেয়েরা অনেক বেশি কাজ করছে, নিশ্চয়ই আগের তুলনায়, মানে ইফ আই কম্পেয়ার, আগের থেকে সিনারিও নিশ্চয়ই একটু হলেও বেটার। কারণ তা না হলে তো এত বেশি মেয়ে এখন কর্মসংস্থানে থাকতে পারতো না, হ্যাঁ, কাজ করতে পারতো না। তো আমরা জাস্ট অ্যাসিউম করে নিচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই এভিডেন্ট না, দেয়ার ইজ নো এভিডেন্স যে এখনকার ছেলে পার্টনাররা অনেক বেশি উৎসাহ দিচ্ছে, নট এভিডেন্ট। তবে আমরা ধারণা করতে পারি যে যদি পার্টনার যদি তাকে সাপোর্ট দেয়, তখনই একটা মেয়ের ক্ষেত্রে প্রগ্রেস করাটা বা ক্যারিয়ারে থাকাটা মোর রেলিভেন্ট। আমি অনেক বড় একটা MNC-তে এক সময় চাকরি করতাম আর কি। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মানে আই হ্যাভ সিন ইট। তো আমারই একজন কলিগ, শি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পারফর্মার। হ্যাঁ, শি ওকে। তো এই আপুটা খুবই ভালো পারফর্মার ছিল, এবং সে কিন্তু বেশ অনেক বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করতেছিল। সে কনসিভ করার পরে তার মেটার্নিটির একটা টাইম তো আসবেই অবশ্যই। তো ওই সময়টাতে আমি কিন্তু ওই আপুর মুখ থেকে শোনা তার স্ট্রাগলটা
ওই আপুটা আর কি রিগ্রেট করছিল যে তাকে ইভেন অনেক ধরনের রেসপন্সিবিলিটি থেকে যেগুলো তার প্রাপ্য, হ্যাঁ, সেগুলো থেকে তাকে কিন্তু ওই যে সিমিলার সিচুয়েশন, যে তাকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছিল, বা তার মেটার্নিটির আগেই তাকে রেডি করে ফেলা হচ্ছিল, ঠিক আছে ফাইন, রিপ্লেসমেন্ট। কিন্তু তখনই কিন্তু রিউমার শুরু হয়ে গিয়েছে যে ওই আপু কি জয়েন করার পরে ওই রিপ্লেসমেন্টটা কি থাকবে কি থাকবে না, মানে তার রিপ্লেসমেন্ট অলরেডি তৈরি করা হচ্ছিল। আনফর্চুনেটলি উনি জয়েন করার পরে উনি কিন্তু তার কয়েক মাস পরে, একটা সার্টেন টাইম পরে, সে নিজে থেকে চাকরি ছেড়ে দেয় আউট অফ ফ্রাস্ট্রেশন। কারণ সে আসলে এনাফ ওয়েলকামড ফিল করে নাই। ফিরে আসার পরে দেখা যাচ্ছিল যে তার কাজের পোর্টফোলিও ছোট করে দেওয়া হয়েছে, হ্যাঁ, তার যে এত বছরের কন্ট্রিবিউশন সেটাতে ফোকাস না করে সে যে গত কয়েক মাসের লিভ মানে ছিল, যেটা ইজ ইভেন লিগ্যাল ভ্যালিড, তার প্রাপ্য, সেটা ফোকাস করে দেখা যাচ্ছিল যে সে হয়তো অত বেশি অ্যাপ্রিসিয়েটেড ফিল করছিল না। তো একটা সময় গিয়ে কিন্তু আপুটা রিজাইন করে দেয়, হ্যাঁ, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তো এটাই আসলে রিয়েল লাইফ। ভাইয়া থ্যাংক ইউ আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর অ্যাজ আই সেড, আমি আসলে কি বলবো যে ফিমেল এমপ্লয়মেন্টটাকে অনেক এনকারেজ করি। আমি ইভেন যখন যে কোম্পানিতেই কাজ করি না কেন, আমি এনকারেজ করার চেষ্টা করি যে আচ্ছা আমাদের মেল ফিমেল রেশিওটা ঠিক আছে কিনা, হ্যাঁ, ফিমেলদের জন্য এমপ্লয়মেন্টের সুযোগ কি বাড়ানো যায় কিনা, আমি চেষ্টা করি। এবং আমি আশা করি যে আমার মানে কোনো কি বলবো যে ইন্সপিরেশনাল ওয়ার্ড থেকে যদি কারোর লাইফে, কোনো মেয়ের লাইফে যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, পজিটিভ ইম্প্যাক্ট, এটাই আমার আশা থাকবে। আপনার আশা পূরণ হোক, আমারও আশা সেটাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।